হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ জেনারেল সায়েন্সের বিভিন্ন এমসিকিউ এবং সে সংক্রান্ত বিভিন্ন আনুষঙ্গিক বিষয় ইন ডিটেলসে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ সেশন। প্রথম প্রশ্ন রয়েছে, দ্য ডেফিসিয়েন্সি অফ হুইচ ভিটামিন মে ব্রিং অ্যানিমিয়া, ফ্যাটিক এটসেট্রা। তো কোন ভিটামিনের অভাবে অ্যানিমিয়া, ফ্যাটিক এই সমস্ত রোগ হতে পারে? কোন ভিটামিনের অভাবে? ভিটামিন B12। ভিটামিন B12 এর অভাবে অ্যানিমিয়া, ফ্যাটিগ এই সমস্ত হতে পারে। তো কোন ভিটামিন কি ডিজিজ তার অভাবে হয় এবং কোথায় সেই ভিটামিনটা পাওয়া যায় সেইগুলো সম্পর্কে ইন ডিটেলসে আমরা জানবো, এবং কি ডিজিজ রয়েছে ভিটামিন সম্পর্কে সম্পূর্ণভাবে আমরা খুব ডিটেলসে, খুব পরিষ্কার করে জানব। প্রথমে রয়েছে ভিটামিন এ, যার বিজ্ঞানসম্মত নাম রেটিনল। ভিটামিন এ, রেটিনল। ডিজিজ কি হয়? পুয়ার ভিশন, নাইট ব্লাইন্ডনেস এই সমস্ত দেখতে পাওয়া যায়। স্পিনাক, ক্যারট, বাটার, মঙ্গুস এই সমস্ত জায়গাতে পাওয়া যায় ভিটামিন এ। তো ভিটামিনের এর অভাবে নাইট ব্লাইন্ডনেস হয়, রাতকানা রোগটা হতে দেখা যায়। তো এখানে রয়েছে নিউট্রিশনাল রব ডিজিজ, ভিটামিনের অভাবে, এর অভাবে হয়, অর্থাৎ ওই রাতকানা, অন্ধত্ব এই সমস্ত বিষয়। ভিটামিন B1 এর বিজ্ঞানসম্মত নাম থিয়ামিন। এক্সট্রিম উইকনেস এবং বেরিবেরি এই রোগ হয়ে থাকে। অত্যন্ত উইকনেস হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রোগটা বেরিবেরি, ভিটামিন B1 এর অভাবে বেরিবেরি রোগ হয়। ভিটামিন B1 এর যে বিজ্ঞানসম্মত নাম সেটা হলো থিয়ামিন। এগ, মিট, ইয়েস্ট এই সমস্ত জায়গাতে ভিটামিন B1 পাওয়া যায়। B2 রাইবোফ্লাভিন। B2 রাইবোফ্লাভিন ডিজিজ কি হয়ে থাকে, রোগ কি হয়ে থাকে? রিটার্ডেড গ্রোথ হয়, ব্যাড স্কিন, খারাপ স্কিন। এবং কোথায় পাওয়া যায়? গ্রিন লিফি ভেজিটেবলস, বিনস, পিস, মিল্ক এই সমস্ত পাওয়া যায়। B12, ভিটামিন B12 সায়ানোকোবালামিন। সায়ানোকোবালামিন ভিটামিন B12 এর বিজ্ঞানসম্মত নাম। এবং ভিটামিন B12 এর অভাবে অ্যানিমিয়া হয়, যেটা আমরা প্রশ্নেতেই দেখেছি অলরেডি। নন ভেজিটেরিয়ান ফুড লাইক মিট, নন ভেজিটেরিয়ান ফুডে B12টা পাওয়া যায়। ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি বিজ্ঞানসম্মত নাম। ভিটামিন সি এর অভাবে স্কারভি হয়, যেটা খুব গুরুত্বপূর্ণ। স্কারভি, শোলেন গ্রামস, লুজ টিথ এগুলোও দেখতে পাওয়া যায়। কোথায় পাওয়া যায় এটা? লাইম, লেমন, অরেঞ্জ এই সমস্ত জায়গাতে পাওয়া যায়। ভিটামিন ডি বিজ্ঞানসম্মত নাম ক্যালসিফেরল। ভিটামিন ডি এর অভাবে রিকেট হয়, ভিটামিন ডি এর অভাবে রিকেট হয়। বিটেল বোন শিশুদের, যেটা খুব সহজে হাড় ভেঙে যাওয়া, বেঁকে যাওয়া এই সমস্ত হতে পারে। তো ভিটামিন ডি অ্যাভেলেবেল মিল্ক, ফিশ, লিভার অয়েলে পাওয়া যায়। ভিটামিন কে ফাইলোকুইনন, খুব গুরুত্বপূর্ণ। ফাইলোকুইনন, ভিটামিন কে এর বিজ্ঞানসম্মত নাম ফাইলোকুইনন। এর অভাবে এক্সেসিভ ব্লিডিং হয়, রক্ত তঞ্চন হয় না, সেই জন্য ব্লিডিং বেশি হয়। সবুজ ভেজিটেবলসে ভিটামিন কে পাওয়া যায়। এছাড়া বিভিন্ন মিনারেলস রয়েছে, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, আয়োডিন, কপার এগুলো গুরুত্বপূর্ণ। ক্যালসিয়ামের অভাবে বিটেল বোনস, এক্সেসিভ ব্লিডিং এগুলো হয়। মাস্কুলার মুভমেন্ট ঠিকঠাক হয় না ক্যালসিয়ামের অভাবে। মিল্ক, ভেজিটেবলস, গ্রিন ভেজিটেবলসে পাওয়া যায়। ফসফরাস দাঁত এবং হাড় দুর্বল হয়ে যায়। পালস, সিরিয়াল, মিল্ক এ পাওয়া যায় ফসফরাস। আয়রন এর অভাবে অ্যানিমিয়া, লোহিত রক্তকণিকা তৈরি হয় না। গ্রিন ভেজিটেবল, পালস, মিট এ পাওয়া যায়। আয়োডিন এর অভাবে গয়টার, ইনলার্জ থাইরয়েড গ্ল্যান্ড হয়ে থাকে। ফিশ, সল্ট, সি ওয়াটার সমস্ত দেখা যায়। কপার লো অ্যাপেটাইট, রিগার্ডেড গ্রোথ এই সমস্ত দেখতে পাওয়া যায়। পালস, লিফি ভেজিটেবলসে পাওয়া যায়। ভিটামিন ই এর অভাবে ক্রেজি চিক্স ডিজিজ এই সমস্ত দেখতে পাওয়া যায়, যেগুলো আমরা অলরেডি এখানে দেখেছি কি ডিজিজ হচ্ছে। তো এখানে একটু জাস্ট চার্টগুলো দেখে নিতে হবে।
তো এগুলো প্রত্যেকটা ভিটামিনের স্পেসিফিক কী রোগ হয় এবং সেই রোগটার নাম দেওয়া রয়েছে। এগুলো সাধারণত জিজ্ঞাসা করা হয় না, জিজ্ঞাসা করা হয় এইগুলো, কারণ এগুলো সমস্তই ডাক্তারি পরিভাষা দেওয়া রয়েছে, তো এগুলো সেই অর্থে গুরুত্বপূর্ণ নয়। তো আমরা এখানে যেটা দেখলাম সেইগুলোই আমরা খুব ভালো করে মনে রাখবো। নেক্সট দেখব, হুইচ ওয়ান ইজ নট আ ওয়াটার সলিউবল ভিটামিন। জলে দ্রবীভূত হয় না এরকম একটা ভিটামিন কোনটা? এ, বি এবং সি জলে দ্রবীভূত হয়, ভিটামিন এ হয় না। ভিটামিন এ, ডি, ই, কে এই চারটে ফ্যাট সলিউবল ভিটামিন। এবং আমরা যদি অন্যান্য পৌষ্টিক উপাদান দেখি, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং CO-Q10 এগুলো ফ্যাটে দ্রবীভূত হয়। বেনিফিট কী আছে, কোথায় পাওয়া যায় সেটা আমরা আগে দেখেছি, সুতরাং এখানে দেখব না। সলিউবল, ওয়াটার সলিউবল নিউট্রিয়েন্ট, জলে দ্রবীভূত হয় এরকম নিউট্রিয়েন্টস কী রয়েছে? ভিটামিন সি এবং ভিটামিন বি, যেটা আমরা এখানে দেখলাম। ভিটামিন বি এবং সি এই দুটো জলে দ্রবীভূত হয়, বাকি এ, ডি, কে এগুলো ফ্যাটে দ্রবীভূত হয়। নেক্সট দেখব, হুইচ টেম্পারেচার ইজ কনসিডার্ড অ্যাজ অ্যাবসলিউট জিরো। অ্যাবসলিউট জিরো, পরম শূন্য উষ্ণতা, অ্যাবসলিউট জিরো -273 ডিগ্রি কেলভিন, -273 ডিগ্রি কেলভিন। তো এখানে বয়লিং পয়েন্ট দেওয়া রয়েছে, প্রত্যেকটা স্কেলের বয়লিং পয়েন্ট দেওয়া রয়েছে। কেলভিন জলের স্ফুটনাঙ্ক 373 ডিগ্রি কেলভিন, ফ্যারেনহাইটে 212 ডিগ্রি এবং সেলসিয়াসে আমরা জানি 100 ডিগ্রি উষ্ণতায় জল বয়লিং পয়েন্ট বাষ্পীভূত হয়। ফ্রিজিং পয়েন্ট, জল জমে বরফ হয়ে পরিণত হয় 0 ডিগ্রি সেলসিয়াসে, 32 ডিগ্রি ফারেনহাইটে এবং 273.15 ডিগ্রি কেলভিনে। অ্যাবসলিউট জিরো সেলসিয়াসের ক্ষেত্রে 273.15 ডিগ্রি সেলসিয়াস, 273 ডিগ্রি সেলসিয়াস -273 ডিগ্রি সেলসিয়াস, যেটা আমরা এক্স্যাক্টলি -273.15 ডিগ্রি সেলসিয়াস বলছি সেটা। ফ্যারেনহাইট -459.67 ডিগ্রি এবং কেলভিন 0 ডিগ্রি। তো এগুলো সমস্ত টেম্পারেচার স্কেল। নেক্সট দেখব, আ টেম্পারেচার অফ 40 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি সেলসিয়াস, এটা সমান কত ডিগ্রি ফারেনহাইট? 40 ডিগ্রি সেলসিয়াস এটা 104 ডিগ্রি ফারেনহাইট। তো এখানে এই ফর্মুলাটা আমাদের একটু মনে রাখতে হবে। এফ সমান ফারেনহাইট ইজ ইকাল টু ডিগ্রি ফারেনহাইট ইজ ইকাল টু 9/5 সি প্লাস 32। তো এখানে আমরা যদি ভ্যালুটা পুট করি, এটা সেলসিয়াস থেকে ফারেনহাইটে যাওয়ার যে ফর্মুলা সেটা, ফারেনহাইট থেকে সেলসিয়াসে যাওয়ার ফর্মুলা 5/9 - f - 32। তো এখানে আমরা ভ্যালু পুট করলে কিন্তু পেয়ে যাব। তো এখানে ফর্টি ডিগ্রি সেলসিয়াসের যে ভ্যালু সেটা হলো 104 ডিগ্রি ফারেনহাইট। এখানে এগুলো মুখস্থ করার প্রয়োজন নেই, আমরা ফর্মুলাতে পুট করলে কিন্তু খুব সহজে এটা বের করে নিতে পারি। এটা মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, ফারেনহাইট এবং সেলসিয়াস কনভার্সনের এটা ফর্মুলা। নেক্সট দেখব, টক্সিকোলজি ইজ এ সাবজেক্ট অফ স্টাডিজ রিলেটিং টু। টক্সিকোলজি এটা কোন বিষয়ে পড়ানো হচ্ছে? পয়জনস সম্পর্কে পড়ানো হচ্ছে টক্সিকোলজি, পয়জনস। তো টক্সিকোলজি বিভিন্ন পোর্শনই এগুলো রয়েছে, বায়োলজি, কেমিস্ট্রি, রিস্ক স্টাডি, এনভায়রনমেন্টাল সায়েন্স। এই সমস্ত শাখাতে টক্সিকোলজি কিন্তু
পড়ানো হয়, তো টক্সিকোলজি পয়জন সম্পর্কে পড়াশোনা। নেক্সট, হুইচ ওয়ান ইজ ইউজ টু মেজার্স ভেলোসিটি অ্যান্ড ডিরেকশন অফ উইন্ড? বায়ুর গতিবেগ দিক নির্ণয় করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। এখানে গুরুত্বপূর্ণ মেজার্স ইনস্ট্রুমেন্টগুলো দেওয়া রয়েছে। অ্যাক্সিলারোটোমিটার, অ্যাক্সিলারেশন জানার জন্য ব্যবহার করা হয়। অ্যাক্টিনোমিটার, সানলাইটের হিটিং পাওয়ার কতটা, উষ্ণতা কতটা, সানলাইটের যে যতটা লাইট আসছে সেটা তার হিটিং পাওয়ার কতটা সেটা মাপা হয়। অ্যালকোহলোমিটার, লিকুইডের অ্যালকোহলিক স্ট্রেন কতটা রয়েছে, একটা লিকুইডের মধ্যে অ্যালকোহলিক স্ট্রেন কতটা রয়েছে সেটা জানা যায়। অল্টিমিটার, উচ্চতা জানা যায়, অল্টিটিউড জানা যায়। অ্যামিটার, ইলেকট্রিক কারেন্ট মাপা হয়, অ্যামিটারের সাহায্যে ইলেকট্রিক কারেন্ট মাপা হয়। অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। অ্যাটমোমিটারের মাধ্যমে ইভাপোরেশন রেট মাপা হয়। অডিওমিটারের মাধ্যমে হিয়ারিং মাপা হয়। বার্কোমিটারের মাধ্যমে ট্যানিং লিকুয়ার ইউজড ইন ট্যানিং লেদার, চামড়া ট্যান করার জন্য যে লিকুয়ার ব্যবহার করা হয় সেটা মাপা হয় পাওয়ারটা। ব্যারোমিটারের সাহায্যে এয়ার প্রেশার মাপা হয়, বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটারের সাহায্যে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। নেক্সট দেখব, দ্য সুপার কম্পিউটার ডেভেলপ বাই ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার্স ইজ? ভারতের যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তারা যে সুপার কম্পিউটারটি ডেভেলপ করেছেন তার নাম কি? পরম। পরম হলো ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারদের দ্বারা যারা এই পরম সুপার কম্পিউটার ডেভেলপ করেছেন। মেড ইন ইন্ডিয়া সুপার কম্পিউটার, পরম, যুবা এবং সিআরএল যুবা, এই দুটোও কিন্তু সুপার কম্পিউটারের মধ্যে পড়ে। পরম এবং টাটা সিআরএল যুবা এই দুটোই কিন্তু সুপার কম্পিউটার। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্পিসিস আর হিউম্যান বিংস? হিউম্যান বিংস স্পিসিস কোনটা? অবশ্যই সেপিয়েন্স, আমরা জানি হোমোসেপিয়েন্স মানুষের বিজ্ঞানসম্মত নাম। এখানে ইভলিউশনটা কিভাবে এসেছে সেটা দেখানো রয়েছে। হোমো সেপিয়েন্স, হোমো ইরেক্টাস, এরকমভাবে পরপর একেবারে প্রাচীন সময় থেকে যদি আমরা দেখি, এটা নির্দিষ্ট পথে পরপর বর্তমানে বিবর্তনের ধারায় বর্তমানে এসে হোমোসেপিয়েন্স মানুষ, বর্তমানে হোমোসেপিয়েন্স। এর আগে এতগুলো সেপিয়েন্স স্পিসিস কিন্তু ছিল, হিউম্যান বিংসের মধ্যে এতগুলো পোর্শন আলাদা আলাদা ছিল, বর্তমানে বিবর্তনের ধারায় এসে হোমোসেপিয়েন্সে পরিণত হয়েছে। নেক্সট, অ্যারাউন্ড হোয়াট পার্সেন্টেজ অফ আ বডি ওয়েট ইজ ওয়াটার ইন এ হিউম্যান? মানব শরীরে কত শতাংশ জল? যদি ওয়েটটা দেখা হয়, ওজনের, মানুষের শরীরে যে মোট ওজন তার মধ্যে জলের পরিমাণ 70%, শুষ্ক ওজন মাত্র 30%, আর জলের ওজনে কিন্তু বাকি 70% পুরোটাই জল। তো হিউম্যান বডি ওয়াটার 60 to 70%, 30 to 40% বোন, মাসেল এটসেট্রা রয়েছে। জলের মধ্যে ইন্ট্রাসেলুলার ফ্লুইড রয়েছে, কোষের মধ্যে যে জল সেটা, আর এক্সট্রা সেলুলার জল রয়েছে। তো এরকমভাবে জলের অধিকাংশটাই কিন্তু 60 থেকে 70% রাখা হয়। এক্স্যাক্ট 70 নয়, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম পার্সেন্টেজ থাকে, আমাদের মনে রাখতে হবে 60 থেকে 70%। অপশানের মধ্যে যেগুলো কাছাকাছি থাকবে সেগুলো কিন্তু অ্যান্সার হবে। মোটামুটি আমরা অ্যাভারেজ করে এটা 65 বলতে পারি, কোথাও 60, কোথাও 70 এরকম বলা হয়। তো অ্যাভারেজে আমরা 65% বলতে পারি। নেক্সট, ইন কুলিং প্রসেস হুইচ অ্যানিম্যাল ওয়াজ প্রডিউসড অ্যাট আর্লিয়েস্ট? ক্লোনিং প্রসেস, ক্লোন পদ্ধতিতে প্রথম কোন প্রাণীটাকে তৈরি করা হয়েছিল? শিপ, ভেড়া। ক্লোনিংয়ের মাধ্যমে প্রথম শিপ তৈরি করা হয়।
ডলি শিপ, এই শিপটার নাম ছিল ডলি, এটাও মনে রাখতে হবে, জিকে কোয়েশ্চেনে জিজ্ঞাসা করা হয়। তো প্রথম ক্লোনিংয়ের মাধ্যমে কোষ থেকে, ভেড়ার কোষ থেকে পরিচর্যার মাধ্যমে ক্লোনিং পদ্ধতিতে নতুন ভেড়া তৈরি করা হচ্ছে এখানে। তো শিপ প্রথম তৈরি করা হয় ক্লোনিং প্রসেস, এটা মনে রাখতে হবে। নেক্সট দেখব, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ পটাশিয়াম কার্বনেট। পটাশিয়াম কার্বনেট কোনটা? KCO3, KCO3 পটাশিয়াম কার্বনেট। এখানে পটাশিয়াম কার্বনেটের আমরা চিত্র দেখতে পাচ্ছি, ফর্মুলা KCO3। নেক্সট, হুইচ ওয়ান ইজ দ্য হার্ডেস্ট ফর্ম অফ কার্বন। কার্বনের সবচেয়ে কঠিন ফর্ম কোনটা? ডায়মন্ড। ডায়মন্ড হচ্ছে কার্বনের সবচেয়ে হার্ডেস্ট ফর্ম, সবচেয়ে কঠিন ফর্ম হচ্ছে ডায়মন্ড। নেক্সট, টু মেনটেন সার্ভাইভাল এ পারসন ইজ রিকোয়ার্ড টু টেক সাম কার্বোহাইড্রেট। বেঁচে থাকার জন্য মানুষকে কার্বোহাইড্রেট গ্রহণ অবশ্যই করতে হবে। প্রোটিন, ফ্যাট এগুলো অবশ্যই প্রয়োজন, কিন্তু ন্যূনতমভাবে বেঁচে থাকতে হলে কিছুটা অন্তত কার্বোহাইড্রেট গ্রহণ করতেই হবে। কার্বোহাইড্রেট বিভিন্ন ফর্ম রয়েছে, টাইপ রয়েছে, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। তো এর মধ্যে আবার ডিভিশন রয়েছে, কিন্তু এগুলো যে কার্বোহাইড্রেটের ফর্ম সেটা মনে রাখতে হবে। মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, তো এই সমস্ত এগুলো মনে রাখতে হবে। বডি এনার্জি, আপলিফ্ট ফুড, সেল বেটার সেলফের জন্য, ডিজিজ প্রিভেনশনের জন্য, ব্লাড ক্লট প্রিভেন্টের জন্য, এই সমস্ত নানান কাজে কার্বোহাইড্রেটের ব্যবহার রয়েছে এবং বেঁচে থাকার জন্য অবশ্যভাবে প্রয়োজনীয়। পাওয়ার সাপ্লাইড বাই ড্রাই সেল ব্যাটারি ইজ অ্যান এক্সাম্পল অফ কেমিক্যাল পাওয়ার। অবশ্যই ড্রাই সেল ব্যাটারি থেকে কেমিক্যাল পাওয়ার পাওয়া যায়। পাওয়ার সাপ্লাই যেটা হয় ড্রাই সেল ব্যাটারি, সেটা অবশ্যই একটা কেমিক্যাল পাওয়ার। কেমিক্যাল পাওয়ার। Growth hormone or STH, somatotrophic hormone, is secreted from dash gland. somatotrophic hormone এটা কোন গ্ল্যান্ড থেকে বের হয়? তো এটা পিটুইটারি থেকে বের হয়। পিটুইটারি গ্ল্যান্ড রয়েছে মানুষের মস্তিষ্কে, কোটরে অবস্থিত পিটুইটারি, এবং এখান থেকে TSH, ADH, অক্সিটোসিন, PRL, ACTH, LH, MSH এবং GH এই সমস্ত হরমোন এখান থেকে নিঃসৃত হয়। থাইরয়েড, কিডনি, ব্রেস্ট, অ্যাডিনাল গ্ল্যান্ড, ওভারি, টেস্টিস, স্কিন, মাসেল বোন, তো এই সমস্ত পিটুইটারি মাস্টার গ্ল্যান্ড বলা হয় এই কারণে। সমস্ত ট্রাফিক হরমোনগুলো এখান থেকে খরিত হয়, অন্য অঙ্গে গিয়ে কাজ করে। অন্য হরমোন কতটা খরিত হবে সেটা ডিপেন্ড করে এই পিটুইটারির ওপর। নেক্সট, দ্য মেন পার্ট অফ আ হিউম্যান ব্রেন ইজ সেরিব্রাম। অবশ্যই সেরিব্রাম, মানুষের মস্তিষ্কের মূল যে অংশ সেটা হলো সেরিব্রাম, এই অংশটা সেরিব্রাম। এছাড়াও সেরিবেলাম, মেডুলা, এই অংশগুলোও রয়েছে। তো ব্রেন স্টেম, সেরিব্রাম এবং সেরিবেলাম, এই তিনটে পোর্শন, তিনটে অংশ আমরা ভাগ করতে পারি। তিনটে অংশের মস্তিষ্কের আলাদা আলাদা কাজ রয়েছে। তো সেরিব্রাম সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, মেইন পার্ট। ইন্টেলিজেন্স, লার্নিং, জাজমেন্ট, স্পিচ অ্যান্ড মেমোরি, সেন্স অফ হিয়ারিং, ভিশন, টেস্ট, স্মেল, স্কেলেটাল মাসেল মুভমেন্ট, এই সমস্ত সেরিব্রাম কন্ট্রোল করে। গুরু মস্তিষ্ক যেটাকে আমরা বলি সেই কারণে সেরিব্রাম। সেরিবেলাম ব্যালেন্স এবং কোঅর্ডিনেশন, পশ্চার। সেরিবেলাম অর্থাৎ যেটা আমরা পশ্চাৎ মস্তিষ্ক বলি। এবং ব্রেন স্টেম রয়েছে। চেঞ্জেস ইন হার্ট রেট, ব্রিদিং, ব্লাড প্রেশার, ভমিটিং, স্যালোয়িং, ডাইজেশন, এই সমস্ত ব্রেন স্টেম দিয়ে কন্ট্রোল করা হয়, ব্রেন স্টেম কন্ট্রোল করে। তো এই দুটো অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। সেরিব্রাম মস্তিষ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আমরা কাজগুলো দেখলেই বুঝতে পারি যে কি কি গুরুত্বপূর্ণ কাজ এই অংশের মাধ্যমে হয়ে থাকে। নেক্সট,
হাউ মেনি পেয়ার অফ ক্রোমোজোম আর দেয়ার ইন আ হিউম্যান সেল? একটা মানুষের শরীরে, মানুষের কোষে কত জোড়া ক্রোমোজোম থাকে? 23 জোড়া ক্রোমোজোম থাকে, অর্থাৎ মোট 46টি। 23 পেয়ার। তো গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। এবং এর মধ্যে অ্যালোজোম এবং অটোজোম এই দুটো টাইপ ভাগ থাকে এই 23 জোড়ার মধ্যে, অ্যালোজোম এবং অটোজোম। নেক্সট দেব, ইন আ নন ভেন্টিলেটেড রুম আ চারকোল ফায়ার ইজ ফাউন্ড টু ব্রিং। নন ভেন্টিলেটেড রুম, একটা ভেন্টিলেশন নেই এরকম একটা রুমে চারকোল ফায়ার এর মাধ্যমে কি তৈরি হতে পারে? কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইডটা তৈরি হয়, এটা বের করে দেওয়ার প্রয়োজন হয়, সেজন্য কার্বন মনোক্সাইডটা তৈরি হয়। নেক্সট দেখব, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ক্যাপেবল অফ চেঞ্জ শেপ? এর মধ্যে নিজের শেপটা পরিবর্তন করতে পারে, নিজের শেপটা পরিবর্তন করতে পারে কে? অ্যামিবা। অ্যামিবা নিজের শেপটা কিন্তু পরিবর্তন করতে পারে। স্ট্রাকচার, অ্যামিবার স্ট্রাকচারটা এরকম, এবং তারা কিন্তু ইচ্ছা মতো নিজেকে পরিবর্তন করতে পারে। দ্য নাম্বার অফ ভার্টিব্রা ইন দ্য ব্যাকবোন অফ আ হিউম্যান বডি। আমাদের যে শিরদাঁড়া রয়েছে সেখানে কতগুলো ভার্টিব্রা থাকে, কতগুলো সেপারেট বোন থাকে? 33টা, যেটাকে আমরা কশেরুকা বলি। 33টা এরকম আলাদা আলাদা স্ট্রাকচার রয়েছে আমাদের শিরদাঁড়ার মধ্যে, 33টা। The spine is made up of 33 vertebrae. Adults only have 26 vertebrae because bones fuse as we age. এজ বাড়ার সাথে সাথে এগুলো কমতে থাকে, 26টা দাঁড়ায়। এবং এর মধ্যে 13 মিলিয়নের বেশি নিউরন রয়েছে, 13 মিলিয়নের বেশি নিউরন রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমস্ত বিষয়গুলো আমাদের একটু মনে রাখতে হবে। তো এর সাথে সাথে আমরা জেনারেল সায়েন্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা পার্ট 1 কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।